একবার অরিত্রর কাছে আসবো। অরিত্র, আমরা গতকালও দেখেছিলাম নাট্যকর্মীরা তারা যখন রাত্রিবেলা তারা আরজি করের উদ্দেশ্যে তারা মিছিল করে যাচ্ছিলেন অনেক রাত পর্যন্ত, তখনই হঠাৎ করে এলো একটা সার্কুলার যেখানে বলা হলো যে এই আরজি কর চত্বরেও 144 ধারা বা 163 ধারা জারি হলো। আর আজকে আমরা দেখলাম একই রকম ভাবে এই যুব ভারতী সংলগ্ন এলাকায় 163 জারি হলো। প্রতিবাদ করলেই কণ্ঠরোধের কেন এই বন্দোবস্ত করা হচ্ছে? যেখানে যেখানে প্রতিবাদ, সাধারণ মানুষের মিছিল, সেখানে আটকে দেওয়ার কেন বাধা দেওয়ার চেষ্টা? দেখুন, প্রথমেই চ্যানেলকে অনুরোধ করব, আমি এখন যে কথাগুলো বলতে যাচ্ছি তার সমস্ত দায়ভার আমার। তলা একটা ডিসক্লেমার দিয়ে দিন, কালকে সরকার চাইলে আমাকে অ্যারেস্ট করতে পারে। এই ডিসক্লেমারটা যেন চালু থাকে। আমি দু তিনটে ইম্পর্ট্যান্ট কথা আপনাদের চ্যানেলের মাধ্যমে বলতে চাই। আমার হাতে এখন রয়েছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, যার 163 নম্বর ধারাটা ইমপ্লিমেন্ট করা হয়েছে। এবং ইমপ্লিমেন্ট করবার সময় পুলিশ কমিশনার যিনি ছিলেন, যিনি প্রেস কনফারেন্স করে বলেছেন, তিনি মাইক্রোফোনে দুটো অডিও রেকর্ড চালিয়ে প্রেসকে দেখাচ্ছেন যে শুনুন, এখানে ফোনে কারা সব বলছে যে অস্ত্র নিয়ে আসবেন, অস্ত্র নিয়ে আসার সম্ভাবনা আছে। তারা নাকি বলেছে পুলিশ যদি লাঠিচার্জ করে আমরা অস্ত্র চালাবো, দেখবো কে কত শক্তিশালী, এরকম নাকি থ্রেট কল আছে। যে কলকাতা পুলিশ ফেসবুক পেজে বড় বড় বাতেলা দিয়ে লেখে যে কোনো রকম ওই হোয়াটসঅ্যাপ রেকর্ডিং, ফেসবুক রেকর্ডিং, টুইটারের রেকর্ডিং, ভিডিও, ছবিকে প্রপার ফরেন্সিক ভেরিফিকেশান ছাড়া আপনারা কেউ শেয়ার করবেন না, বিশ্বাস করবেন না, তাহলে কমিশনার সাহেব প্রেস কনফারেন্সে যে ভয়েস নোটটা চালিয়েছিলেন, কোন ফরেন্সিক রিপোর্টের ভিত্তিতে আপনি আমাদেরকে বিশ্বাস করতে বলছেন? আমাকে ফরেন্সিক ভেরিফিকেশনের রিপোর্টটা দেখান, যার ভিত্তিতে আপনি সাবস্টেনশিয়েট করে 163 ওখানে জারি করেছেন। এটা হচ্ছে ফার্স্ট। আপনার ফোনের হোয়াটসঅ্যাপ কলকেও আমি একজন নাগরিক হিসেবে বিশ্বাস করছি না যতক্ষণ না পর্যন্ত ফরেন্সিক ভেরিফিকেশন হচ্ছে যে আসলেই প্রপার কোনো ইন্টেলিজেন্স ইনপুট এখানে ছিল এবং সেখানে কোনো রকম থ্রেট কল ছিল, নাহলে সাজানো গল্পকে আমি নাগরিক হিসেবে মানতে বাধ্য নই। সেকেন্ড প্রশ্ন। দ্বিতীয় কথা হচ্ছে এই যে 163 নম্বর ধারা, এই 163 নম্বর ধারার কতগুলো ক্লজেস রয়েছে এবং অনেকেই জানেন না যে শুধুমাত্র কোনো নির্দিষ্ট জায়গায় নয়, কোনো নির্দিষ্ট ইন্ডিভিজুয়াল মানুষকেও এই 163 নম্বর ধারায় অর্ডার সার্ভ করা যায়। তাহলে প্রথম তো অর্ডারটা আপনার দেওয়া উচিত ছিল ওখানকার অধ্যক্ষ মশাইকে, যেখানে ধর্ষণ হওয়ার পরে 2-3 ঘন্টা ধরে তিনি কোনো ব্যবস্থা নেননি এবং তারপর গালগল্প দিচ্ছিলেন এবং মিডিয়ার সামনে এসে বারবার ধর্ষিতার নাম করে করে বলছিলেন যে এটা তার রেসপন্সিবিলিটি যে অন্ধকার রাস্তায় তিনি কেন একা ঘুরছেন। তখন কেন 163 সেখানে ডিপ্লয় করেননি? যখন আরজি করের মতো জায়গায় এরকম একটা রাত দখলের মিছিল আয়োজন করা হচ্ছিল, যখন সেখানে সবাই জানতো যে সেখানে বড় অঙ্কের মানুষের ঢল নামতে পারে, তখন কেন আপনাদের সিকিউরিটি ইন্টেলিজেন্স ব্রিচ হয়েছিল? কেন সেখানে পুলিশ লাঠিচার্জ করতে হলো, পুলিশের মাথা ফাটলো, সাধারণ ছাত্রছাত্রীদের মাথা ফাটলো? তখন 163 ইমপ্লিমেন্ট হয়নি কেন? এবং আরেকটা গুরুত্বপূর্ণ, দুটো লাস্ট আমাকে কথা বলতে দেবেন। এক হচ্ছে ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট করা যায় না। এর আগে 144 যখন সিআরপিসি ছিল তখন সুপ্রিম কোর্টের পরিষ্কার গাইডলাইন আছে যে কোনো রকম ফ্রিডম অফ স্পিচ, ইন্টারনেট টেকনোলজি ভায়োলেশন, এই জিনিসগুলো করা যায় না, যেটা পুলিশ বারবার করছে। মানুষের ফ্রিডম অফ স্পিচকে বন্ধ করে দিচ্ছে, মানুষকে বিভিন্ন জায়গায় যেতে বাধা দিচ্ছে। এই কাজ সম্পূর্ণ অনৈতিক। এবং সর্বোপরি আমি ক্লোজ করব যেটা দিয়ে, মানুষ, আমরা সাধুবাদ জানাই প্রত্যেকজন নাগরিককে। আপনাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে বক্তব্য শেষ করব। এই 163 নম্বর ধারার 7 নম্বর ক্লজটায় পরিষ্কার আপনাদের স্বাধীনতা দেওয়া আছে। আপনারা যারা অ্যাগ্রিভড পারসন, আপনারা যদি মনে করেন এই 163 নম্বর ধারাটা অনৈতিক, এর জন্য আপনাদের সাফার করতে হচ্ছে, আপনারা সরাসরি ম্যাজিস্ট্রেটের কাছে চিঠি দিতে পারেন। এই স্বাধীনতা আইন আপনাকে দিচ্ছে। সমস্ত ক্লাব, সমস্ত বাংলার ফুটবল প্রেমীকে আমি অনুরোধ করছি আপনারা ম্যাজিস্ট্রেটকে চিঠি দিন। বিস্তারিত ব্যাখ্যা তো রয়েছে, কিন্তু তার মধ্যে থেকে আরো বেশ কিছু বিষয় উঠে আসি। শান্তরূপ, আমরা আসবো, কিন্তু তার আগে একেবারে গোড়ার কিছু কথা। সন্দীপ ঘোষ অধ্যক্ষ হিসেবে তখন তিনি প্রেস ব্রিফ করছেন, সেই সময় 9 বার তিনি ধর্ষিতা যাকে খুন করা হয়েছে তার নাম তিনি 9 বার নিলেন অধ্যক্ষ হিসেবে। আমরা জানি লকেট চট্টোপাধ্যায় অভয়ের নাম নিয়েছেন বলে তাকে লালবাজার তলব করেছে, কিন্তু ধর্ষিতার নাম নিলেন অধ্যক্ষ নিজে 9 বার, একবারের জন্য তলব করা হলো না। রচনা বন্দ্যোপাধ্যায়, যিনি সাংসদ তৃণমূলের, তিনিও নাম নিলেন, কিন্তু এখনো পর্যন্ত আমরা জানি না তাকে তলব করা হয়েছে কিনা বা হবে কিনা। একবার শোনাবো সন্দীপ ঘোষ এবং রচনা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন, শুনুন। আওয়াজ উঠিয়ে রাখবেন যতক্ষণ না সুবিচার পায়, এই আওয়াজটা তুলে রাখবেন। বাবা মা যেন সুবিচার পায়, দোষী যেন শাস্তি পায়, এই আওয়াজটা তুলে রাখবেন। আছি আপনাদের সাথে, বিশ্বাস করুন। দিনের শেষে যখন রাত করে ফিরি, কাজ করে ফিরি, তখন
গাড়ি করে ফিরি, গাড়ি করে ফিরি, কিন্তু সব মানুষ গাড়ি পায় না। অনেক মানুষ, অনেক মেয়ে রাস্তা দিয়ে হেঁটে ফেরে, কেউ বাসে ফেরে, ঝুলতে ঝুলতে ফেরে, কেউ শাটল ট্যাক্সি করে ফেরে, কেউ অটো করে ফেরে, অনেকে অনেক কষ্ট করে ফেরে। তারা যখন ফেরে আমার শুধু মনে হচ্ছে ঠিক আছে, তাদের হয়তো এখন মনে হচ্ছে যে আমি বাড়িতে ঠিক করে পৌঁছবো তো, আমি বাড়িতে ঠিক করে পৌঁছতে পারবো তো। কেন হবে বলুন তো? এটা আমার সুপারিনটেন্ডেন্ট, আমরা নৈতিক দায়িত্ব নিশ্চয়ই নিচ্ছি। ডিএমই স্যার, স্বাস্থ্য ভবন সবাই নৈতিক দায়িত্ব নিচ্ছেন। চেষ্টা করবে ভবিষ্যতে যেন কোনো দ্বিতীয় না হয়, এরকম যেন কোনো কারোর সঙ্গে না হয়। আমি জানি না কে দোষী, কজন দোষী, কতজন ছিল, কিছু জানি না, কিন্তু শুধু এইটুকু বলতে পারি, আমি বাবার মতোই সমব্যথী। সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, বিভিন্ন পত্রপত্রিকায় আমার দুর্নাম করার জন্য, আমার পরিবারের দুর্নাম করার জন্য বিভিন্ন কথা বসানো হচ্ছে। যেমন আমি বলেছি, আমি নাকি বলেছি বার এভাবেই ধর্ষিতা, নির্যাতিতা, নিহতের নাম নিলেন অধ্যক্ষ হিসেবে তখনও কর্মরত সন্দীপ ঘোষ। কিন্তু তাকে কেন আইনের আওতায় আনা হয়নি আমরা জানি না। এখন তিনি সিবিআই এর আওতায় এসে তাকে তিনবার জেরার জন্য রাখা হয়েছে। আজও তিনি, এই মুহূর্তেও সিজিও কমপ্লেক্সে তাকে জেরা করা হচ্ছে, জিজ্ঞাসাবাদের মুখোমুখি তিনি। কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি, যারাই প্রতিবাদ করছে, যারাই নিন্দা করছে এই ঘটনার, তাদেরকেই হয় সমন করা হচ্ছে, তলব করা হচ্ছে, অথবা তাদেরকে বলা হচ্ছে তাদের বিরুদ্ধে কেস করা হচ্ছে। এবং কেন? আমরা সুখেন্দু শেখর রায়, রাজ্যসভায় তৃণমূলেরই সাংসদ, তিনি যখন বলছেন যে কেন হেফাজতে নিয়ে সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হলো না, কেন কলকাতা পুলিশের কমিশনারকে হেফাজতে নেওয়া হলো না, কেন যারা আত্মহত্যার তত্ত্ব খাড়া করলো তাদের বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নেওয়া হলো না, তাদেরকে কেন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলো না, আর সেটা তিনি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। তারপরেই তাকে লালবাজারে তলব করা হলো। তিনি যদিও আজকে যাননি, তিনি যাবেন না বলেছেন, কিন্তু তাকে তলব করা হয়েছে। আমরা জানি না আগামী দিনের কি হতে চলেছে, আগামী সময় কি হবে আমরা জানি না, কিন্তু এই একচোখামিটা কেন? আমরা আসবো একবার সৈকতের কাছে। সৈকত, আমরা বারবার আজকের দিনে দাঁড়িয়ে এই অভয়াকাণ্ডের পরে এই ছবিটা বারবার চোখে আঙুল দিয়ে যেন রাজ্যবাসীকে দেখিয়ে দিচ্ছে যে যিনি নিন্দা করবেন না তাকে তিরস্কারের বদলে পুরস্কার দেওয়া হবে, আর যিনি নিন্দা করবেন তিনি যেই হন না কেন তাকে তলব করা হবে। না দেখুন, পুলিশের কাজ হচ্ছে সাংবাদিক গ্রেপ্তার করা, পুলিশের কাজ কে কোথায় ফেসবুকে কি লিখছে, হোয়াটসঅ্যাপে কি লিখছে, এইসব দেখে টেকে তাকে সমন পাঠানো, পুলিশের কাজ অপরাধ ধরা না। আমি বলছি এই যে আপনি দেখাচ্ছিলেন রচনা ব্যানার্জির বাইট, দেখুন উনি শুটিং যে ছিলেন ওই সময়, আপনি চোখটা উপরের দিকে, চোখে চোখ রেখে কথা বলতে পারছেন না, চোখের মধ্যেই পরিষ্কার যে অভিনয় ক্ষমতায় এরা অসাধারণ। এই প্রিন্সিপাল থেকে রচনা ব্যানার্জিরা এরা প্রত্যেকে চোখে গ্লিসারিন দিয়ে চোখের জল ফেলে মেকি অভিনয় করে। না হলে 72 ঘন্টা পর মুখ্যমন্ত্রী যখন বলছেন নির্যাতিতার ফাঁসি চাই, তার ডান দিক বাম দিকে সব অভিনেতা অভিনেত্রীরা তারাও বলছে ফাঁসি চাই, ফাঁসি